আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব বিজ্ঞানী রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার, অর্থাৎ রাদারফোর্ডের আলফা কণা বিস্তারণ পরীক্ষা। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে এই পরীক্ষাটি করেছিলেন। 1897 সালে বিজ্ঞানী স্যার জে থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করলেন, তার কিছুদিন পর এই পরমাণুর ভেতরে আরো কি কি কণিকা আছে এবং পরমাণুর গঠন কেমন হবে, সেসব বিষয় নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ দিতে শুরু করেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি সর্বজন গৃহীত যে মডেল, সেটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল। আর এই রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার। তো এখন আমরা দেখব উনি কিভাবে আলফা কণা বিস্তারণ পরীক্ষার মাধ্যমে এই পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করে ফেললেন। এই পরীক্ষা করার জন্য উনি প্রয়োজনীয় উপকরণ হিসেবে যা নিয়েছিলেন তা হচ্ছে আলফা কণা। আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, মানে একটি হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন সরিয়ে নিলে যে কণিকার সৃষ্টি হয় তাকে বলা হয় আলফা কণিকা। এরপর উনি নিয়েছিলেন স্বর্ণের পাত, যার পুরুত্ব মাত্র 0.00004 সেন্টিমিটার। এরপর নিয়েছিলেন জিঙ্ক সালফাইড পর্দা। এরপর উনি কি পরীক্ষা করলেন আমরা দেখি। উনি এই আলফা কণিকাগুলোকে সোজা স্বর্ণের পাতের ভিতর দিয়ে চালনা করলেন। এরপর পর্যবেক্ষণে উনি কি কি দেখলেন। উনি দেখতে পেলেন যে ম্যাক্সিমাম আলফা কণিকাগুলো এই স্বর্ণের পাতকে ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দাকে আঘাত করছে এবং এই জিঙ্ক সালফাইড পর্দার মধ্যে প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছে, মানে স্পার্ক করতেছে। এই আলফা কণিকা সমূহ জিঙ্ক সালফাইড পর্দাকে আঘাত করছে এবং জিঙ্ক সালফাইড পর্দাটি দীপ্তিময় হয়ে উঠছে। তো উনি দেখতে পেলেন যে 99%, মানে ম্যাক্সিমাম যে আলফা রশ্মিগুলো আছে সবগুলো আলফা রশ্মি এই স্বর্ণের পাতকে ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দায় আঘাত করছে এবং জিঙ্ক সালফাইড পর্দাটি দীপ্তিময় হয়ে উঠছে। এরপর উনি লক্ষ্য করলেন যে অল্প কিছু সংখ্যক আলফা কণিকা তাদের পথ বেঁকে যাচ্ছে এবং প্রতি 20,000-এ মাত্র একটি আলফা কণিকা, প্রতি 20,000 আলফা কণিকার মধ্যে মাত্র একটি আলফা কণিকা তার সম্পূর্ণ পথ বেঁকে বিপরীত দিকে চলে যাচ্ছে। এ থেকে উনি কি কি সিদ্ধান্ত গ্রহণ করলেন। উনি যে প্রথম যে সিদ্ধান্ত দিলেন তা হচ্ছে এই পরমাণুর নিশ্চয়ই অধিকাংশ জায়গায় ফাঁকা, আর এই আলফা কণিকা যেহেতু ভারী, আর ফাঁকা জায়গাগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো হালকা ঋণাত্মক চার্জ বিশিষ্ট কোনো কণিকা আছে যেগুলো অত্যন্ত হালকা, আর সেগুলো হচ্ছে ইলেকট্রন। এরপর উনি সিদ্ধান্ত দিলেন এই পরমাণুর কেন্দ্রে
নিশ্চয়ই একটা খুব ভারী একটা বস্তু আছে। পরমাণুর কেন্দ্রে নিশ্চয়ই একটা খুব ভারী বস্তু আছে, যে বস্তুটি হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। কারণ আলফা কণিকাও ধনাত্মক, নিউক্লিয়াসটাও যেহেতু ধনাত্মক, আর ধনাত্মকের মধ্যে ধনাত্মক কি হবে, বিকর্ষণ ঘটবে। কারণ উনি ভাবলেন আলফা কণিকা যেহেতু ধনাত্মক, এই পরমাণুর কেন্দ্রেও নিশ্চয় কোনো ধনাত্মক বস্তু আছে, যার সাথে বিকর্ষণ ঘটার কারণে এই আলফা কণিকাগুলো পথ বেঁকে যাচ্ছে। আর এ থেকে উনি ধারণা করলেন যে এটি হবে এই পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস, এবং যা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এভাবেই উনি আবিষ্কার করলেন যে প্রতিটি পরমাণুর কেন্দ্র আছে বা নিউক্লিয়াস আছে, এবং এই কেন্দ্রটি হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, এবং এই পরমাণুর সমস্ত ভর এই পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে।